ভাই রে ভাই, আজকের মুভিতে ডাকাতিদের যে প্ল্যানিং ছিল এটা পুরাই মাথা নষ্ট করে দেওয়া প্ল্যানিং। তাদের ডাকাতির প্ল্যান এত নিখুঁত ছিল যে তারা ডাকাতির আগে ব্যাংক এবং পুলিশদেরকে আগেই বলে দিয়েছিল আমি ডাকাতি করতে যাচ্ছি, পারলে তোমরা আমাকে ধরে দেখাও। এবং তারা কথাটি রেখেছিল, তারা সবার সামনে দিয়ে ব্যাংক ডাকাতি করে চলে যায়। ডাকাতদের এমন কি প্ল্যান ছিল যে তারা ব্যাংকের সামনে দিয়ে পালিয়ে যায় এবং ব্যাংকের সবকিছু লুট করে নিয়ে যায়, তাও পুলিশ তাদের কিছু করতে পারেনি। জানতে হলে পুরো মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে মুভিতে এমন এমন সিন আছে যেগুলো তোমাকে মাথা নষ্ট করে দেওয়ার মতন। তো চলো আজকের মুভি ইনসাইড ম্যান মুভিটা এক্সপ্লেন করা যাক। তো মুভির শুরুতে দেখা যায় ডাল্টন রাসেল নামে এক লোক, তো তাকে আমরা রাসেল নামে চিনবো। তো সে একটি বদ্ধ রুমে আটকে আছে। এরপর সে বলে যে আমার নাম ডাল্টন রাসেল, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কয়েকদিন যাবৎ নিজের থেকে একটা ছোট রুমে আটকে আছি, কারণ আমি কয়েকদিন ধরে ব্যাংক ডাকাতির নিখুঁত একটা প্ল্যান সাজিয়েছি। যে ব্যাংক ডাকাতির প্ল্যানটা আমি বাস্তবায়ন করতে চলেছি। ব্যাংক ডাকাতির প্ল্যানটা আমি কিসের জন্য বাস্তবায়ন করতে চলেছি যদি বলতেই হয়, তাহলে আমি বলবো কোনো আর্থিক অভাবের জন্য নয়, কারণ আমি এটাতে খুবই দক্ষ। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় আমেরিকার ম্যানহাটন ট্রাস্ট ব্যাংকে প্রতিদিনের মতো সব কাজ স্বাভাবিকভাবে চলছে। এরপর ব্যাংকের সামনে একটা গাড়ি আসে, যেটা মূলত পেইন্টিং এর গাড়ি ছিল। হয়তো ব্যাংকে আজ পেইন্টিং এর কোনো কাজ আছে। এরপর গাড়ি থেকে কয়েকজন রঙের মিস্ত্রি নামে এবং রং করার জন্য রঙের যন্ত্রপাতি নিয়ে ব্যাংকের ভিতর একজন কর্মকর্তা ঢোকে। এরপর সে তার হাতে থাকা দুইটা ডিভাইসকে চালু করে, যেটার নাম মূলত ইনফ্রারেড বাল্ব। যেইটার আলো মানুষের চোখে পড়বে না, কিন্তু ডাইরেক্ট সিসিটিভি ক্যামেরাতে গিয়ে হিট করবে, মানে সিসিটিভি ক্যামেরাটাকে সে নষ্ট করে ফেলাবে। তো যাই হোক, এই ডিভাইস দিয়ে সে আশেপাশের সব সিসিটিভি ক্যামেরাকে বন্ধ করে দেয়। তো এরপর আরো কয়েকজন লোক রং নিয়ে ব্যাংকের ভিতর প্রবেশ করে এবং ব্যাংকের মেইন গেট বন্ধ করে দেয়। তো এই বিষয়টি ব্যাংকের গার্ড যখন খেয়াল করে, তখন সেই লোকটি গার্ডকে বন্দুক ধরে এবং বাকি লোকেরা বন্দুক নিয়ে ভিতরে প্রবেশ করে এবং স্মোক গ্রেনেড দিয়ে সবাইকে হিটু গেড়ে বসতে বলে। তখন প্রাণ ভয়ে সবাই মাটিতে বসে পড়ে। তো ডাকাত দলের মধ্যে তখন একজন বলে ওঠে, আমরা এখানে ডাকাতি করতে এসেছি, তোমরা যদি আমাদেরকে বাধা দাও তাহলে তোমাদেরকে এই বন্দুকের সবগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এমন সময় বাইরে একজন পুলিশ দেখে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া আসতেছে। এরপর সে কাছে গিয়ে দেখতে পায় মেইন দরজা লক করা ছিল। আর তখনই পুলিশকে দেখে ডাকাতদের একজন বাহিরে এসে পুলিশকে বন্দুক ধরে বলে, ভিতরে আমরা অনেক লোককে জিম্মি করে রেখেছি, আর তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আশেপাশে যদি আমি কোনো পুলিশ অফিসারকে দেখি তাহলে ভিতরে গিয়ে সব জিম্মি মানুষদেরকে আমি মেরে ফেলবো। এটা বলে সে ভিতরে চলে আসে। এরপর পুলিশ একটু সাইটে আসে এবং পুলিশের হেডকোয়ার্টার ফোন দিয়ে পুরো ঘটনা খুলে বলে এবং একটা পুলিশের বড় ফোর্স এখানে পাঠাতে বলে। অপরদিকে দেখা যায় একটা থানায় বসে ক্যাট নামে একজন গোয়েন্দা তার সহকর্মীর সাথে গল্প করছে। তখন তাদের বস সেখানে আসে এবং তাদের জানায় যে ম্যানহাটন ট্রাস্ট ব্যাংকে ডাকাতি হচ্ছে এবং ব্যাংকের ভিতর অনেক লোক জিম্মি আছে, আর সেই ডাকাতদের ধরতে এবং জিম্মিদের উদ্ধার করতে ক্যাটকে এই দায়িত্ব দেওয়া হয়। এরপর ক্যাট তার সমস্ত ফোর্সদেরকে নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। তারা সেখানে পৌঁছে বিল্ডিং চারপাশে ঘেরাও করে ফেলে এবং ব্যারিকেড দিয়ে সকল রাস্তা ব্লক করে দেয় এবং সব পুলিশেরা যার যার পজিশন নিয়ে নেয় এবং পাশের বিল্ডিং গুলোতে স্নাইপার সেট করে রাখে। এরপর দেখা যায় সেখানে মিডিয়ার লোকেরা চলে এসেছে। অন্যদিকে একটি মেয়ে তার বসকে গিয়ে জানায় যে স্যার, আমাদের শাখায় ডাকাতি হচ্ছে, আর এই লোকটির নাম আর্থার, আর যে ব্যাংকের ডাকাতি হচ্ছে ইনি সেই ব্যাংকের মালিক। এরপর আর্থার বলে কেউ কি আহত হয়েছে? জবাবে মেয়েটি বলে না, কিন্তু আমাদের অনেক সংখ্যক কর্মী সেখানে জিম্মি হয়ে আছে। আর যেহেতু আর্থার অনেক প্রভাবশালী মানুষ, এই কারণে সেই বিষয়ে কোনো চাপ নেয় না। কিন্তু যখনই আর্থার শোনে তাদের 32 নম্বর শাখায় ডাকাতি হচ্ছে, তখন আর্থার পুরাই ভ্যাবাচেকা খেয়ে যায়। এরপর আর্থারকে দেখা যায় অনেক চিন্তিত অবস্থায়। তো যাই হোক, এরপর আমাদের ব্যাংকের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় ডাকাতেরা জিম্মিদেরকে অন্য একটি ঘরে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন সবকিছু জমা নেয়। তো মুভির এই সিন কিছুটা মানি হাইস্টের মতন, মানি হাইস্টেও কিছুটা এইভাবে ব্যাংকে ডাকাতি করা হয়। তো তোমরা যারা যারা মানি হাইস্ট দেখতে ইচ্ছুক তারা নিচে কমেন্টে বলে দাও। তো যাই হোক, ডাকাতরা সব জিম্মিদের ফোন নিয়ে নিচ্ছিল, কিন্তু এক জিম্মি মানে ব্যাংকের কর্মকর্তা তার ফোন দিতে চাচ্ছিল না। এই জন্য সেই লোককে ডাকাতেরা অন্য একটি রুমে নিয়ে গিয়ে ভয়ঙ্করভাবে তাকে মারতে থাকে। এই নৃশংস মারামারি দেখে অন্য জিম্মিরাও ভয় পেয়ে যায়। এরপর ডাকাতরা জিম্মিদের মধ্যে ছেলে এবং মেয়েদেরকে আলাদা করে। এরপর দেখা যায় ডাকাতেরা তাদের সাথে আনা একই রকমের ড্রেস সবাইকে পরতে বলে। এরপর ডাকাতদের কথা শুনে সবাই তাদের ড্রেস পরে ফেলে। তো এইখানে তাদের ড্রেসটা কিছুটা আমাকে মানি হাইস্টের সেই লাল এবং মাস্কের মতো লাগছিল, এইখানে কিছুটা সেম, শুধু কালারটা আলাদা। তো এইখানে সবাইকে একই রকমের ড্রেস পরানোর কারণ হচ্ছে পুলিশ যদি কোনোভাবে আক্রমণ করে বসে তাহলে পুলিশের কনফিউজের মধ্যে পড়ে যাবে কোনটা ক্রিমিনাল এবং কোনটা জিম্মি। তো সেখানে বয়স্ক এক লোক শ্বাসকষ্টের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। এই দেখে ডাকাতেরা তাকে গান পয়েন্টে নিয়ে বাইরে তাকে ছেড়ে দিয়ে আসে এবং সাথে সাথে মেন গেটটা লাগিয়ে দেয়। এখন কথা হলো, পুলিশেরা চাইলে সরাসরি ডাকাতদের উপর আক্রমণ করতে পারবে, কিন্তু এটা করলে ডাকাতদের সাথে সাথে সাধারণ নিরপরাধ মানুষও মারা যেতে পারে। আচ্ছা, এক সেকেন্ড, এই লোকটাকে কি তোমরা চিনতে পারতেছো? যারা চিনো তারা কমেন্টে আসে বলে দাও। তো যাই হোক, এই কারণে পুলিশেরা সরাসরি অ্যাকশন নিতে ভয় পাচ্ছে। পুলিশেরা চিন্তা করতেছিল সাধারণ জনগণকে কিছু না করে ডাকাতদের কিভাবে ধরা যায়।
তো এর সাথে দেখা যায় ব্যাংকের চারপাশে পুলিশেরা একদম কড়াভাবে নজরদারি করছিল। কিন্তু সেই বৃদ্ধটাকে এই ড্রেস পরা দেখে পুলিশেরা ভাবে এটা নিশ্চিত হয়তো ডাকাত। এরপর বৃদ্ধটি মাস্ক খুলে সবাইকে বলে, আমি ডাকাত না, ডাকাতেরা আমাকে এই ধরনের পোশাক পরিয়ে রেখেছে। তখন পুলিশেরা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে ব্যাংকের মধ্যে যায়, যেখানে দেখা যায় ডাকাতরা ভল্ট খুলে সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার এবং স্বর্ণ। এরপর তারা সেখান থেকে ব্যাংকের স্টোর রুমে চলে আসে। অন্যদিকে ম্যাডেলি নামে এক মহিলাকে দেখানো হয়, যে মূলত প্রাইভেট ডিটেকটিভ, মানে সে টাকার বিনিময়ে সকল কাজ করে থাকে। দেখা যায় ম্যাডেলি তার এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল। তখন তার সহকর্মী তাকে জানায় যে আর্থার নামে এক লোক তার সাথে কথা বলতে চাচ্ছে, মানে সেই ব্যাংকের মালিক আর্থার। এরপর ম্যাডেলি তার ফোন রিসিভ করলে আর্থার বলে যে আমার একটা বড়সড় একটা সমস্যার মধ্যে পড়ছে, এবং আর্থার আরো বলে এই সমস্যার সমাধান তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। এরপর আর্থার ম্যাডেলির সাথে দেখা করে সম্পূর্ণ ঘটনা ম্যাডেলিকে খুলে বলে, এবং আর্থার ম্যাডেলিকে বলে যে আমার যেই ব্যাংকে ডাকাতি হয়েছে সেই ব্যাংকে এক গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, যা অনেক অনেক মূল্যবান। আর আমি চাই এই জিনিসটা যেন কারো হাতে না যায়, এবং এই জন্য আমি তোমাকে হায়ার করছি। এবং আমি চাচ্ছি তুমি যেভাবে হোক সে ব্যাংকের ভিতর গিয়ে ডাকাতগুলোকে ম্যানেজ করো, এবং তারা যত টাকা চায় তত টাকা দিয়ে দাও, কিন্তু কোনোভাবে যেন এই গুরুত্বপূর্ণ জিনিসটা যেন তারা হাতও না দেয়। আর যদি তারা সেই জিনিসটা পেয়ে যায় তাহলে তোমার দায়িত্ব সেই জিনিসকে উদ্ধার করা, এবং এই কাজের জন্য তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। এরপর মেডিলা তাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আজ পর্যন্ত আমার কাছে কোনো ক্লায়েন্ট নিরাশ হয়নি। এরপর অন্যদিকে দেখা যায় সে ডাকাতরা ব্যাংকের ভিতর সে স্টোর রুমের র্যাকগুলোকে সরিয়ে সেখানে একটা গর্ত খুঁড়তে শুরু করে। এরপর বাইরে সে ডিটেকটিভ দেখে যে ডাকাতেরা যে গাড়িতে করে এসেছিল সেটা একটা পেইন্টিং স্টিকার লাগানো একটা গাড়ি, এবং তারা যখন স্টিকারটা তুলে দেখে তখন বুঝতে পারে এই গাড়িটা তারা কোনো জায়গা থেকে এটা চুরি করে নিয়ে এসেছে। এরপর দেখা যায় ডাকাতরা আরেকজন জিম্মিকে বাইরে ফেলে দিয়েছে, এবং পুলিশ তাকে সেফ জোনে নিয়ে আসে। ক্যাট দেখে তার গলায় একটা বক্স ঝুলানো আছে, যে বক্সের ভিতর লেখা আছে ভিতরে আমরা মোট 50 জন আছি, 50 জনের জন্য আমাদের খাবার প্রয়োজন। আর এইভাবে ডাকাতরা কোনো লোককে বের করে দিলে ক্যাট সেই লোকদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতদের সম্পর্কে। এরপর ডাকাতদের কথা অনুযায়ী পুলিশেরা জিম্মিদের জন্য খাবারের ব্যবস্থা করে। এ সময় ক্যাট ডাকাত দলের লিডারকে বলে, আমি ডিটেকটিভ ক্যাট, আর তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমি তোমাকে কল দিব, আশা করি তুমি ভিতরে যাওয়ার পর আমার কলটি রিসিভ করবে। এবং দেখা যায় ডাকাতদের মধ্যে একজন মেয়ে ছিল, যে সেই স্টোর রুমের ফ্লোরকে গর্ত করছিল। প্রথমবারের মতো ডাকাত দলের লিডার তার মাস্ক খোলে, এবং এই ফেসটাকে কি চিনা চিনা মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই চিনার কথা, কারণ এই শুরুতে পুলিশদেরকে থ্রেট দিয়ে বলেছিল যে আমি ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি, পারলে তোমরা আমাকে ধরে দেখাও। এবং এই রাসেলই ডাকাত দলের মূল লিডার। এরপর রাসেল একটা লকার খুলে দেখতে পায় যে সেখানে অনেকগুলো ছোট ছোট পোটলা রয়েছে, যেগুলোর মধ্যে হয়তোবা ডায়মন্ড আছে। আর সে এই লকারের ভিতর থেকে একটা ফাইল বের করে অন্য একটা রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় সেই প্রাইভেট গোয়েন্দা ম্যাডেলি সেই শহরের এক মেয়রকে নিয়ে ক্যাটের সাথে দেখা করতে এসেছে, কারণ ম্যাডেলি যেহেতু ব্যাংকের মালিক আর্থারের সাথে ডিল করেছিল যে সে ডাকাতদের হ্যান্ডেল করবে, কিন্তু ক্যাট ছিল সরকারি গোয়েন্দা, তাই ম্যাডেলি চাইলেও সরাসরি ব্যাংকের মধ্যে ঢুকে ডাকাতদের সাথে কথা বলতে পারবে না। আর ম্যাডেলির সাথে এই মেয়রের অনেক ভালো সম্পর্কে ছিল, তাই মেয়র যাতে ক্যাটের সাথে কথা বলে ম্যাডেলিকে ভিতরে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু ক্যাট এখানে ম্যাডেলিকে ভিতরে যাওয়ার পারমিশন দেয় না। কিন্তু মেয়র তাকে বলে যে তুমি যদি ম্যাডেলাকে ডাকাতদের সাথে কথা বলার জন্য পারমিশন দাও তাহলে তোমার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে, এবং ডাকাতির পর তুমি অনেক বড় একটা প্রমোশন পাবে। যাই হোক, ক্যাট এমন লোভনীয় অফার পেয়ে রাজি হয়ে যায়। এরপর ক্যাট সরাসরি ডাকাতদের মেইন লিডার রাসেলকে কল দেয়। তখন ম্যাডেলি বলে, আমার পরিচয় নয়, তোমার সাথে সরাসরি দেখা হলেই জেনে যাবে। যাই হোক, ওই নিরপরাধ লোকদের কথা ভেবে আমি তোমাকে একটা সুন্দর একটা ডিলের অফার করতেছি, যেটাতেই তোমার স্বার্থ রক্ষা হবে এবং কারো কোনো ক্ষতিও হবে না, এবং তুমি নিরাপদে থাকবে। এরপর রাসেল বলে, কি সেটা? কিন্তু ম্যাডেলি বলে, সেটা না হয় সরাসরি দেখা হলেই বলবো। তখন রাসেল ও ম্যাডেলির সাথে কথা বলতে রাজি হয়। এরপর রাসেল ম্যাডেলিকে ভিতরে নিয়ে তার সমস্ত শরীর চেক করে। ম্যাডেলি রাসেলকে বলে, আমি যে যুক্তির কথা তোমাকে বলতে এসেছি, তুমি যদি এখন আত্মসমর্পণ করো তাহলে তুমি সর্বনিম্ন সাজা ভোগ করবে। রাসেল বলে, চুক্তিটা শুধুমাত্র এইটুকুই? ম্যাডেলি বলে, না, তুমি জেল থেকে বের হওয়ার পর তোমাকে $2 মিলিয়ন দেওয়া হবে। রাসেল তখন বলে, এসব বাচ্চাদের কাহিনী না বলে তুমি আমার কি স্বার্থ উদ্ধার করবে সেটা আগে বলো। তখন ম্যাডেলি বলে, এইটুকুই বলার ছিল। তখন রাসেল বলে, তুমি যেইটার জন্য এখানে এসেছো সেইটা আমি না হয় বলছি। সেটা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একজন আমেরিকান নাগরিক, যিনি পেশায় একজন ব্যাংকার ছিল, সে জার্মান দেশের সাথে হাত মিলিয়ে নিজ দেশের সাথে বেইমানি করেছিল, আর অসংখ্য মানুষের সম্পদ বেআইনিভাবে লুট করেছিল। আর এই কুকর্ম দিয়ে সে অর্জিত সম্পদ দিয়ে সে পরবর্তীতে একটা ব্যাংক খোলে। আর তুমি তারই পক্ষ হয়ে আমার সাথে চুক্তি করতে এসেছো, তাই তো? আসলে রাসেল এখানে এই কথাটা কেন বলেছে তোমরা হয়তো কিছুটা হলে বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে এমনি বুঝে যাবা। ম্যাডেলি তখন বলে, এই বিষয়টাকে যত ঘোলাটে না করে যত তাড়াতাড়ি সমাধান করা যায় ততই ভালো। রাসেল তখন মিডিলাকে বলে, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? মিডিলা তখন বলে, আমি শুধুমাত্র একটা বক্স খুলবো। রাসেল তখন মিডিলিকে একটা ফাইল দেখিয়ে বলে যে, এই ফাইল, তাই তো?
রাসেল এখানে ম্যাডেলিকে বলে যে তোমাকে যে এখানে পাঠিয়েছিল তার অনেক আগেই উচিত ছিল এই ফাইলটাকে ধ্বংস করে দেওয়ার, কিন্তু যেহেতু সে এটা করেনি সেহেতু এই ফাইলটা এখন আমার, আর এই ফাইলটাই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে। আর আমি যদি কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়ি তাহলে এই ফাইলটাই আমাকে বাঁচাতে পারে। এরপর ম্যাডেলি বলে তুমি যদি আমাকে এই ফাইলটা দাও তাহলে তুমি এর বিনিময়ে প্রচুর টাকা পাবে। রাসেল বলে কথাটা আমি মাথায় রাখলাম। ম্যাডেলি এরপর বলে আচ্ছা তুমি এখান থেকে পালাবে কিভাবে? রাসেল বলে ব্যাংকের মেইন গেট দিয়ে সবার সামনে দিয়ে পালিয়ে চলে যাব, তাও পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। অবশেষে ম্যাডেলি বলে এই ফাইলের বিষয়ে তুমি কিভাবে জেনেছো? তখন রাসেল বলে অপরাধ হলো দুর্গন্ধের মতো, যেটাকে ঢেকে রাখলেও কখনো দুর্গন্ধ দূর করা যাবে না। যাই হোক, ম্যাডেলি এতক্ষণে বুঝে যায় যে রাসেল যেন তেন কোনো ডাকাত নয়, সে এখানে আসার সময় পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। এরপর ম্যাডেলি ওখান থেকে বের হয়ে আসলে ক্যাট তাকে জিজ্ঞেস করে যে ভিতরে তোমরা কি আলোচনা করলে? তখন ম্যাডেলি বলে তাকে আমি অফার করেছিলাম এখন যদি সে আত্মসমর্পণ করে তাহলে তার সাজা কম হবে, কিন্তু সে রাজি হয়নি। মানে এইখানে ম্যাডেলি ক্যাটকে ভুলভাল বুঝে সেখান থেকে চলে যায়, কিন্তু ক্যাট বুঝতে পারে যে ম্যাডেলি তাকে ভুলভাল বুঝিয়েছে। এরপর ক্যাট রাসেলকে ফোন দিয়ে বলে যে তোমার প্লেন রেডি হয়ে গেছে। মানে রাসেল অনেক আগেই এয়ারপোর্টে একটা প্লেন রাখার শর্ত দিয়েছিল। এরপর ক্যাট বলে যে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, আমি আগে ব্যাংকের মধ্যে যাব এবং দেখবো সব জিম্মিরা ভালো আছে কিনা, আর তারপরে তুমি তোমার প্লেন বুঝে পাবে। তো এরপর রাসেল ক্যাটকে ভিতরে নিয়ে এসে সকল জিম্মিদেরকে দেখায় এবং এক পর্যায়ে ক্যাট রাসেলকে বলে তোর নিখুঁত পরিকল্পনা থাকা সত্ত্বেও তুমি পালাচ্ছ না কেন? এর জবাবে রাসেল বলে আমি কাপুরুষের মতো এভাবে পালাবো না, সুযোগ এলে আমি সবার সামনে দিয়ে পালিয়ে যাব। এভাবে কথা বলার এক পর্যায়ে ক্যাট রাসেলকে আক্রমণ করে বসে। আসলে ক্যাট রাসেলের একটু মুখ দেখতে চাচ্ছিল, আর তখন আরেকজন ডাকাত এসে ক্যাটকে গান পয়েন্টে নিয়ে বাইরে বের করে দেয়। অপরদিকে দেখা যায় ব্যাংকের স্টোর রুমে ডাকাতরা অলরেডি একটা গর্ত খুলে ফেলাইছে, আর ক্যাট সেখান থেকে এসে যখন আরেকজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিল তখন হঠাৎ রাসেল ক্যাটকে ফোন করে বলে যে তোমরা ব্যাংকের দোতলায় টার্গেট করে যে সিসিটিভি ক্যামেরা লাগাইছো সেটার মনিটরে একবার তাকিয়ে দেখো। আসলে পুলিশেরা ব্যাংকের বাহিরের দোতলাকে টার্গেট করে একটা ক্যামেরা লাগাইছিল, আর রাসেল সেই ক্যামেরা দেখতে পেয়ে রাগে খুবই ক্যাটকে কল করে এবং লাইনে থাকা অবস্থায় সরাসরি একজন জিম্মিকে সেখানে গুলি করে মেরে ফেলে। ক্যাট তো এটা থেকে পুরোই ভেবেচেকে খেয়ে যায়, আর জিম্মি খুন হওয়ার জন্য সেখানে ক্যাটের বস চলে আসে, আর ক্যাটের বস সেখানে আসার পর তো পুরোই রেগে যায় এবং পুলিশদেরকে অ্যাটাকের জন্য প্রস্তুতি নিতে বলে। এরপর পুলিশেরা ম্যাপ নিয়ে বসে যায় এবং ভাবে কোন দিক দিয়ে ব্যাংকে ঢোকা যাবে এবং জিম্মিদেরকে কিছু না করে ডাকাতদের কিভাবে প্রতিহত করা যাবে। এরপর তারা ঠিক করে তারা ব্যাংকের মধ্যে আসল গুলি না গিয়ে নকল গুলি নিয়ে যাবে, মানে রবার্টের বুলেট নিয়ে যাবে। এরপর প্ল্যান মোতাবেক সবাই নিজেদের পজিশন সেট করে, আর ক্যাট তখন ডাকাতদের পাঠানো একটা বক্সকে নাড়াচাড়া করছিল। এইটাই সেই বক্স যেটাতে ডাকাতরা জিম্মিদের জন্য খাবার লেখার প্রস্তাব দিয়েছিল পুলিশদের কাছে। তো এক পর্যায়ে ক্যাট বুঝতে পারে বক্সের মধ্যে কিছু ঘাপলা আছে। এরপর সে আরো ভাবে ছানবিন করার পর বুঝতে পারে সেখানে একটা ট্রান্সমিটার লাগা আছে। মানে এতদিন থেকে ক্যাটদের সকল প্রকার প্ল্যানিং রাসেল শুনে ফেলেছে। ক্যাট এটা দেখে তাড়াতাড়ি করে তার টিমকে কল করে এবং বলে আমাদের সব প্ল্যানিং রাসেল শুনে ফেলেছে, তার সাথে সাথে আমাদের অপারেশনের কথাও রাসেল জেনে ফেলেছে, এই জন্য তোমাদেরকে এখন এই অপারেশনটা বন্ধ করে দিতে হবে। কিন্তু ক্যাটের বস তাদের আগেই অ্যাটাকের পারমিশন দিয়ে দিয়েছিল, তাই পুলিশেরাও চাইছিল না যে এই প্ল্যানটা এখন ক্যান্সেল হয়ে যাক এবং পুলিশেরা বলে যা হবে দেখা যাবে, এই বলে তারা নিজ নিজ পজিশনটা নিয়ে নেয়। আর এই সকল কথা ব্যাংকের ভেতর থেকে রাসেল শুনছিল। এরপর ডাকাতরা ব্যাংকের সব জায়গাতেই স্মোক গ্রেনেড দিয়ে ধোঁয়াছা করে দেয় এবং সকল জিম্মিদেরকে এক জায়গায় জড়ো করে। এরপর তারা ব্যাংকের সামনে একটা বোমা ব্লাস্ট করায়। এরপর সকল জিম্মিদের মেন গেট দিয়ে বের করে দেয়। আর সবাই একই রকমের পোশাক থাকার জন্য জিম্মিদের সাথে যেহেতু আসামিদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা, তাই পুলিশেরা সকলকে রবার্ট গুলি মারে এবং সকলকে ডাউন করে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এরপর ক্যাট সহ পুলিশেরা সকলেই ব্যাংকের মধ্যে প্রবেশ করে এবং সকল রুম চেক করার পর ডাকাতদের খুঁজেও পায় না এবং কোনো খুন হওয়া লাশকেও পায় না, কিন্তু তারা ডাকাতদের বন্দুকগুলোকে খুঁজে পায়। কিন্তু এইখানে অবাক করার বিষয় হচ্ছে সেই বন্দুকগুলা ছিল খেলনা বন্দুক। এরপর সবাই দুই তলাতে যায় যেখানে একজন জিম্মিকে গুলি করে মারা হয়েছিল, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে জিম্মিকে তারা গুলি করে মেরেছিল সেইটাও ছিল একজন খেলনা পুতুল, কিন্তু তারা এই জিনিসটাকে এমনভাবে সাজিয়েছিল মনে হচ্ছিল সেটা জিম্মি, এবং যেটা রক্তের যে ফোয়ারাটা ছিল সেইটাও ছিল রং এবং সিরিঞ্জের মাধ্যমে। তো পুলিশের এখানে তো পুরো ছাগল বনে যায়। যাই হোক, এরপর দেখার বিষয় যে ব্যাংক থেকে কত টাকা এবং কি কি জিনিস চুরি হয়েছে। তো এই হিসেবটি মিলানোর জন্য ক্যাট প্রথমে ব্যাংকের আগের হিসাবগুলো মিলাতে থাকে, যেমন ডাকাতির আগে ব্যাংকে কতগুলো টাকা ছিল এইটা সে হিসাব মিলাতে থাকে। এরপর হিসাব মিলানোর পর সে যখন ব্যাংকের সব টাকা চেক করে তখন সে অবাক হয়ে যায় যে ব্যাংক থেকে একটা টাকাও সরেনি এবং অন্য কিছুও নিয়ে যাওয়া হয়নি। কিন্তু সেখানে একটা রিপোর্ট চেক করার সময়
ক্যাটের চোখে পড়ে যে ব্যাংকের যে সেফটি লকারগুলো ছিল সেগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু 391 এর পর 392 নাম্বারটা ব্যাংক এখানে উল্লেখ করেনি। মানে 392 নাম্বার লকারের কোনো ইনফরমেশন আজ পর্যন্ত ব্যাংক উল্লেখ করেনি। আর অন্যদিকে দেখা যায় ম্যাডেলি ব্যাংকের মালিক আর্থারের সাথে দেখা করতে এসেছে। তখন আর্থার ম্যাডেলিকে বলে, আমি যে ফাইলটা তোমাকে উদ্ধার করতে পাঠিয়েছিলাম সেটা কোথায়? ম্যাডেলি বলে সেটা ডাকাতের লিডার নিজের কাছে রেখে দিয়েছে, যাতে আপনি তার প্রতি কোনো কেস করতে না পারেন। ভবিষ্যতে সে বিপদে পড়লে আপনি যেন তাকে সাহায্য করেন। ম্যাডেলিন এখানে আরো বলে, আপনার সম্পর্কে ডাকাতেরা প্রায় সবই জানে, যেমন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বড়লোক হয়েছেন। আর এই প্রথমবারের মতন আর্থার ম্যাডেলিকে বলে যে হ্যাঁ, এটা প্রায় 60 বছর আগেকার ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি আমেরিকান হওয়া সত্ত্বেও জার্মানের নাসি বাহিনীর সাথে হাত মিলিয়ে বহু সম্পত্তি কামিয়েছিলাম। আর তখন আমি একজন যুবক ছিলাম, আর আমি তখন ভালো মন্দ কিছু বুঝতাম না। আর্থার এর সাথে আরো বলে যে আমার একজন ইহুদি বন্ধু ছিল যাকে আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি কারণ তার অনেক সম্পত্তি ছিল। জার্মান নাচি বাহিনী তার পরিবারকে মেরে ফেলার পর আমি অনেক সম্পত্তি পেয়েছিলাম, আর এইসব অনেক অবৈধ সম্পত্তির ফাইল এবং বিভিন্ন সোনা ডায়মন্ড আমি আমার ব্যাংকে 392 নাম্বার লকারে রেখে দিয়েছিলাম। আর সাথে একটা ডায়মন্ডের আংটিও ছিল, যেটা আমার ইহুদি বন্ধুর স্ত্রীর আংটি ছিল। যাই হোক, ম্যাডেলি অনেক আগে যেহেতু রাসেলের কাছ থেকে আর্থারের এসব কুকর্ম জেনেছিল, তাই আর্থার তার চুক্তির টাকার সাথে আরো কয়েক গুণ টাকা ম্যাডেলিকে দিয়ে দেয়, যাতে এসব টাকা ম্যাডেলি গোপন রাখে। আর এতগুলো টাকা ম্যাডেলি পেয়ে সেখান থেকে চলে আসে। আর ম্যাডেলি সেখান থেকে চলে গেলে আর্থার এইসব কথার জন্য মর্মাহত হতে থাকে। এরপর আবার সেই শুরুর দৃশ্য দেখানো হয়, যেখানে রাসেল বলেছিল সে একটা ছোট রুমে অনেক কয়েকদিন ধরে আটকে আছে, আর সে একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে। এবার রাসেলের হাতে অসংখ্য ডায়মন্ড দেখা যায়, আর এই ডায়মন্ডগুলো 392 নাম্বার লকারে একটি কালো ব্যাগের মধ্যে রাখা ছিল। আর এইবার দেখা যায় রাসেল সে ব্যাংকের মধ্যে স্টোর রুমের একটা র্যাকের পিছন থেকে বের হয়ে আসছে। মানে রাসেল এতক্ষণ ধরে ব্যাংকের ভিতরে বসেছিল, শুধু তার সহকর্মীরা জিম্মিদের সাথে মিক্স হয়ে চলে গেছে। আসলে রাসেল এই স্টোর রুমের র্যাকগুলোর পিছনে একটা রেডিমেড রুম বানিয়েছিল, যেন সে এখানে 3-4 দিন থাকতে পারে। কারণ রাসেল সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে সে সবার সামনে এবং ব্যাংকের সামনে দিয়ে চলে যাবে, আর এখন সে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর অন্যদিকে দেখা যায় রাসেলের বাকি সদস্যরা ব্যাংকের নিচে গাড়ি নিয়ে রাসেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা এখানে ক্যাটকে ব্যাংকের মধ্যে আবার ঢুকতে দেখে এবং ডাকাতদের বাকি সদস্যরা সাথে সাথে রাসেলকে কল করে এই ব্যাপারে সতর্ক করে দেয়। যাই হোক, রাসেল এবার ব্যাংকের স্টোর রুম থেকে বের হয়ে হাঁটতে শুরু করে, আর মেইন গেটের সামনে এসে সে ক্যাটকে দেখতে পায় এবং ইচ্ছাকৃতভাবে সে ক্যাটের সাথে ধাক্কা লাগে এবং দুজনকে সরি বলে সেখান থেকে চলে যায়। যাই হোক, রাসেল এরপর গাড়িতে উঠলে তার সহকর্মী যখন তার ব্যাগ চেক করে, সেখানে সে অনেকগুলো ডায়মন্ডের থলি দেখতে পায়। তখন সেই লোকটি বলে, ডায়মন্ডের থলি তো আছে, তাহলে ডায়মন্ডের আংটিটা কোথায়? তখন রাসেল বলে সেটা জায়গা মতোই রেখে দিছি, আর বলে যে আমি একজন অসৎ লোকের অবৈধ সম্পত্তি ডাকাতি করেছি, যে নিজের অপকর্ম ঢেকে রাখতে চাইছিল। অপরদিকে দেখা যায় 392 নম্বর লকারে কোনো ফাইল ব্যাংকে রেকর্ড না থাকায় ক্যাট সেটি চেক করতে যায়। এরপর ক্যাট লকারটি খুললে তেমন কিছুই পায় না, শুধুমাত্র একটা আংটি এবং একটা চিরকুট পায়, যে চিরকুটে লেখা ছিল এই আংটিকে অনুসরণ করো। এবার ক্যাট স্পষ্টভাবে বুঝতে পারে যে এই 392 নাম্বার লকারটি সেভ করার জন্যই আর্থার ম্যাডেলিকে এখানে পাঠিয়েছিল। তো যাই হোক, এরপর ক্যাট সে আংটি নিয়ে সরাসরি আর্থারের কাছে চলে যায়। এরপর ক্যাট আর্থারকে বলে যে আপনার ব্যাংকের 392 নাম্বার লকারটি ব্যাংকের ফাইলে বা রেকর্ডে আজ পর্যন্ত লেখাই হয়নি, তো সেটার কাহিনী কি? তো এই ব্যাপারে আর্থার ক্যাটের সাথে কথা বলতে একদমই রাজি হয় না। এক পর্যায়ে ক্যাট সে আংটিকে আর্থারের সামনে উপস্থাপন করে বলে যে এটাই সেই কাহিনী। তাহলে এটা বলে সে সোজা মেয়রের কাছে চলে আসে। সেখানে এসে দেখে মেয়রের সাথে ম্যাডেলিও বসে আছে। আসলে ক্যাট বুঝতে পেরেছিল যে আর্থারের সকল অবৈধ সম্পদ সে 392 নাম্বার লকারে ছিল, আর সেটা অলরেডি ডাকাতেরা নিয়েই গেছে। আর আন্টিটা শুধু রেখে গেছে যাতে ক্যাট এই আন্টির সূত্র ধরে ক্যাট এগিয়ে যেতে পারে। আর তাই ক্যাট এই আন্টিটাকে মেয়র এবং ম্যাডেলির কাছে দেখিয়ে বলে, আপনার কথা অনুযায়ী আমার যদি প্রমোশন করিয়ে দেন তাহলে আপনারা সবাই রক্ষা পাবেন, আর তা না হলে আন্টির সূত্র ধরে আমি কেস করে যাব এবং শেষ পর্যন্ত তো সবার মুখোশ আমি খুলে ফেলাবো। আর যেহেতু ক্যাট এবং ম্যাডেলিও এটার সাথে পরোক্ষভাবে জড়িত, তাই তারা উপায় না পেয়ে ক্যাটকে প্রমোশন করিয়ে দিতে রাজি হয়। এরপর ক্যাট তার বাসায় এসে কোটের পকেটে সে হাত দিতে একটা ডায়মন্ড খুঁজে পায়। এবার ক্যাটের একটা কথা মনে পড়ে যায়, ক্যাট একবার ব্যাংকের ভিতর জিম্মিদেরকে দেখতে গিয়েছিল। তখন সে রাসেলকে প্রশ্ন করেছিল যে তোমরা তো নিখুঁত পরিকল্পনা থাকার সত্ত্বেও তুমি পালাচ্ছ না কেন? আর রাসেল তখন বলেছিল সময় হলে সবার সামনে দিয়ে আমি পালিয়ে চলে যাব। আর ক্যাট এবার বুঝতে পারে যে পরবর্তীতে সে ব্যাংকে ঢোকার সময় যে লোকের সাথে তার ধাক্কা লেগেছিল সেই ছিল এই ডাকাতির মূল লিডার। সেই লিডার তখন ব্যাংক থেকে বের হয়ে গেছিল এবং যাওয়ার সময় সে আমার পকেটে এই ডায়মন্ডটা দিয়ে গেছিল। এটা ভেবে ক্যাট অবাক হয়ে গিয়ে মুচকি একটি হাসি দেয়। আর এইখানে এই মাস্টারপিস মুভিটা শেষ হয়ে যায়। কেমন লাগলো মুভিটা নিচে কমেন্টে বলে দেবে এবং ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব করে দিবা।